লাস্ট ক্লাসে আমরা আপনাদের বিসিএস প্রিলিমিনারি যে ইংলিশের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের উপরে একটা ব্রিফলি কী কী টপিক থাকে এবং কী কী বিষয় আপনাদের পড়তে হবে সেই নিয়ে একটু আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা দেখাবো যে পার্টস অফ স্পিচ। বিসিএসের প্রিলিমিনারি যে টপিক সিলেবাস সেখানে দেখবেন ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ, এবং আপনারা জেনে থাকবেন যে পার্টস অফ স্পিচ থেকে প্রতি বছরে প্রশ্ন হয়, প্রতি বছরই 2টা থেকে 3টা প্রশ্ন হয়। লাস্ট 40 বিসিএসে এখান থেকে একটা কোশ্চেন হয়েছে, তার আগের বিসিএসগুলোতে 37, 36, 38 আরও বেশি, 2টা ইভেন 3টাও ছিল। তো আমরা আজকের ক্লাসে একটু জাস্ট কোশ্চেন অ্যানালাইসিস করব যে লাস্ট বিসিএসে আপনাদের এখানে 40 বিসিএস, আপনি যদি 40 বিসিএসটা দেখেন তাহলে দেখবেন যে এখান থেকে একটা মাত্র কোশ্চেন হয়েছে, সেটা হচ্ছে প্লিজ রাইট টু মি please write to me at the above address. Please write to me at the above address. এই প্রশ্ন ছিল। তারপরে এখানে বলা হয়েছে যে এখানে অ্যাবসেন্স, above ওয়ার্ডটা কি অ্যাকচুয়ালি? দ্য ওয়ার্ড above in this sentence is the word above in the sentence is number 1 হচ্ছে noun, number B হচ্ছে এটা adjective, number C হচ্ছে এটা pronoun, দেন নাম্বার ডি হচ্ছে এটা অ্যাডভার্ব। তো কোশ্চেনটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার যে প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাভাব অ্যাড্রেস। এখানে অ্যাভাব ওয়ার্ড, হিয়ার অ্যাভাব ইজ হোয়াট? নাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন অর অ্যাডভার্ব। এটা 40 লাস্ট একদম 40 যে বিসিএসটা হয়ে গেল সেখানে এই কোশ্চেনটা আসছে। এটা পার্টস অফ স্পিচের চ্যাপ্টারের অন্তর্ভুক্ত। তো অ্যাভাব আসলে কি? এটা কি নাউন? এটা কি হচ্ছে অ্যাডজেক্টিভ? এটা কি হচ্ছে প্রোনাউন নাকি অ্যাডভার্ব? তো অ্যাভাব হচ্ছে, আপনারা জানেন, জেনে থাকবেন যে অ্যাড্রেসের আগে, অ্যাড্রেস হচ্ছে নাউন, ঠিকানা। নাউনের আগে নর্মালি হচ্ছে মোস্ট অফ দ্য টাইম যেটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কোনো অ্যাভাব, প্লিজ রাইট টু মি, আমার কাছে চিঠি লিখবে, ঠিক আছে, প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাভাব অ্যাড্রেস। তাহলে কোথায় লিখবে? কোন অ্যাড্রেসে? উপরের অ্যাড্রেসে। এখানে অ্যাড্রেসকে মডিফাই করা হয়েছে। অ্যাড্রেসটা কোথায়? কোন অ্যাড্রেস? উপরের অ্যাড্রেস। তাহলে বার্বকে, নাউনকে যেটা মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা নাউন হবে না, এটা অ্যাডজেক্টিভ হবে। প্রোনাউন, নাউনের পরিবর্তে যেটা বসে, হি, যেমন হচ্ছে করিম ইজ এ গুড বয়, হি রিডস ইন ক্লাস 5, তাহলে করিমের পরিবর্তে এখানে হিটা হচ্ছে প্রোনাউন, নাউনের পরিবর্তে হচ্ছে প্রোনাউন। অ্যাডভার্ব হচ্ছে যেটা ভার্বকে মডিফাই করে, ভার্বকে যেটা বোঝাবে, ভার্বটা কেমন। যেমন প্লিজ রাইট, যদি বলতো প্লিজ রাইট কুইকলি, প্লিজ রাইট কুইকলি, তাহলে কাজটা কেমন? প্লিজ লিখো, কেমন লিখো? তাড়াতাড়ি লিখো, ঠিক আছে। তাহলে এরকম যদি বোঝাতো যেটা ভার্বটা কেমন হবে, আস্তে, কুইকলি অর স্লোলি, তাহলে সেটা যদি ভার্বকে বোঝায়, ভার্বকে মডিফাই করে, তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। এটা অ্যাডভার্ব না, এখানে ভার্বকে মডিফাই করে নেয়। সো এটা নট অ্যাডভার্ব, নট প্রোনাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এটা হলো লাস্ট 40 বিসিএসে এটা এই প্রশ্নটা এখান থেকে আসছে। 40 বিসিএসের আগে যেগুলো ছিল 38 বিসিএসে আপনারা দেখেন 38 বিসিএসের প্রশ্ন কেমন ছিল, আমি আপনাদের লিখে দেখাই, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন যে এখান থেকে প্রায় প্রতিটা বিসিএসে এখান থেকে প্রশ্ন হয়। সেটা 1 মার্ক হোক কি 2 মার্ক কি 3 মার্ক।
The sun went down. 38 BCS. 30. The sun went down. The sun went down. প্রশ্ন ছিল ডাউনটা কি? নাম্বার এ হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন। নাম্বার বি হচ্ছে অ্যাডভার্ব। নাম্বার বি হচ্ছে অ্যাডভার্ব। নাম্বার সি হচ্ছে নাউন। নাম্বার ডি হচ্ছে কনজাংশনস। কনজাংশন। তাহলে এটা ছিল আপনার 38 বিসিএসে। এটা এই প্রশ্নটা আসছে যে এটা প্রিপোজিশন, অ্যাডভার্ব, নাউন, কনজাংশন কোনটা আসলে অ্যাকচুয়ালি। তো ডাউন এটা খুবই কমপ্লিকেটেড একটা কোর্স, যদিও খুব ইজি, বাট ইজি হওয়ার পরেও ইটস কমপ্লিকেটেড। কেন কমপ্লিকেটেড? কারণ এটা অনেকেই ডাউন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রিপোজিশন হিসেবে বসে, অনেকে প্রিপোজিশন এটা মার্ক করে দেবে। তো আমরা একটু ফার্স্ট থেকে একটু এটা দেখি এটা আসলে কি। কনজাংশন। কনজাংশন আপনারা জানেন যেটা দুটি সেন্টেন্সকে লিঙ্ক ঘটাবে, দুটো সেন্টেন্সকে যুক্ত করতে পারে, ঠিক আছে। কনজাংশনের কাজ যেমন অ্যান, অর, বাট, এগুলো হচ্ছে কনজাংশন, যেটা দুটো সেন্টেন্সকে ইউনাইট করে, যুক্ত করে, সেগুলো হচ্ছে কনজাংশন। নাউন কোনো কিছু নামকে বোঝাবে, এখানে সান, সানটা হচ্ছে নাউন, দ্য সান, সূর্য, কোনো কিছু নাম। ওয়েন্ট, ওয়েন্ট ভার্ব। ডাউন, এখন ডাউন আর নাউন হবে না, কনজাংশন হলো না। এখন এটা কি? এটা ভার্ব নাই, এটা হলো অ্যাডভার্ব না প্রিপোজিশন, দুটার মধ্যে আমাদের কনফিউশন। এটা কি অ্যাডভার্ব হবে না প্রিপোজিশন? অনেকে এটা প্রিপোজিশন দাগায় রেখে চলে আসতে পারে, যেটা তো দেখে ডাউন, টু, এগুলো যেমন হি কেম টু মি, হি কেম টু মি, টুটা কি? টু, ডাউন, এগুলো অনেক সময় প্রিপোজিশন মনে হতে পারে। তো ডাউনটা প্রিপোজিশন হিসেবে বসে, প্রিপোজিশন হিসেবে এটার যথেষ্ট ব্যবহার আছে। এখানে অ্যাডভার্ব কেন? এটা প্রিপোজিশন হবে না কেন? এটা প্রিপোজিশন না কেন? এটা অ্যাডভার্ব। তো দ্য সান ওয়েন্ট ডাউন, আপনাকে দেখতে হবে যে নাউনের পূর্বে যদি বসে তাহলে সেটা হচ্ছে প্রিপোজিশনের কাজ করে। প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রি হচ্ছে আগে, পজিশন মানে পূর্বে, নাউনের পূর্বে যেটা বসবে, যেমন হি কেম টু মি, মি হচ্ছে নাউন, টু হচ্ছে প্রিপোজিশন। নাউনের প্রিপোজিশন, নাউনের আগেই পজিশন কার? টু, তাহলে এটা হচ্ছে প্রিপোজিশন। কিন্তু অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানে যেটা ভার্বটা কেমন সেটা বোঝাবে, যেমন দ্য সান ওয়েন্ট ডাউন, সূর্য ডুবে গেল, ঠিক আছে। ডুবে যাওয়াটা এখানে হচ্ছে ডাউন, মানে বোঝানো হচ্ছে যে এই যে ওয়েন্ট ডাউন, কোথায় গেল? ডুবে গেল। যেভাবে ওয়েন্ট আপ, উপরে উঠলো, ঠিক আছে, ওয়েন্ট ডাউন, নিচে নামলো, তাহলে এরকম হচ্ছে ওয়েন্ট ডাউন, ডুবে গেল। এখানে ওয়েন্টটাকে বোঝাচ্ছে, ওয়েন্টটাকে মডিফাই করছে, ঠিক আছে, ডুবে যাওয়াটাকে, কাজটাকে মডিফাই করছে। সো এটা হচ্ছে ভার্বকে মডিফাই যেটা করে সেটা হচ্ছে অবশ্যই অ্যাডভার্ব। সো এটা হচ্ছে অ্যাডভার্ব। আমরা আরেকটা ক্লাসে ডাউনের কী কী ব্যবহার আছে, নাউন কখন অ্যাডভার্বের কাজ করে, কখন সেটা হচ্ছে প্রিপোজিশনের কাজ করে, এটা নিয়ে একটু আলোচনা করবো। এটার মধ্যে অনেক কনফিউশন থাকে যেগুলো অনেক সময় প্রবলেম ক্রিয়েট করতে পারে যে আসলে কি এটা প্রিপোজিশন নাকি এটা অ্যাডভার্ব। তো 38 বিসিএস আরেকটা কোশ্চেন এখান থেকে আসছে, সেটা হচ্ছে মাটন ইজ এ অ্যান, প্রশ্নটা আমরা লিখি। আপনার টপিক ধরে ধরে যদি এভাবে প্রত্যেকটা টপিক ওয়াইজ কোশ্চেন অ্যানালাইসিস করেন, কোশ্চেনগুলো দেখেন, এবং সে অনুযায়ী যদি কোনো একটা বই থেকে, অনেক বিসিএসের অনেক ধরনের বই আছে, আপনারা ইংলিশের যে কোনো একটা বই যদি সেটা ফলো করেন অনেক কোশ্চেন পাবেন, সেখান থেকে সলভ করতে পারেন। যেমন দেখেন হচ্ছে মাটন, 38 বিসিএস আরেকটা কোশ্চেন পার্টস অফ স্পিচ থেকে, সেটা হচ্ছে মাটন ইজ এ অর অ্যান। মাটনটা আসলে কি? অপশনে ছিল হচ্ছে নাম্বার 1
কমন নাউন। নাম্বার 2 অ্যাবস্ট্রাক্ট নাউন। নাম্বার 3 হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। নাম্বার 4 হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন। তো এটা হচ্ছে নাউনের ক্লাসিফিকেশন থেকে আসছে। মাটন, এই মাটন ওয়ার্ডটা এটা কি কমন নাউন, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন নাকি প্রপার? আপনার নাউনের ক্লাসিফিকেশন জানতে হবে কোনটা কি নাউন, আপনাকে সেটা ভালো করে পড়তে হবে। তো আমরা একটু অ্যানালাইসিস করে দেখেন। এখানে হচ্ছে আমরা জানি কমন নাউন হচ্ছে সবার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, সবার মানে এক জাতীয় সব কিছুকে বোঝাবে একসাথে। যেমন যদি আমি বলি আই লাইক বার্ড, আই লাইক বার্ডস অথবা বার্ড, এই বার্ড দিয়ে কিন্তু আপনাকে নির্দিষ্ট কোনো পাখিকে বোঝাচ্ছে না, সমস্ত সব পাখিকেই বোঝাচ্ছে বার্ড। সব পাখির ক্ষেত্রে বার্ডটা প্রযোজ্য, যে কোনো পাখি কমন, সবার ক্ষেত্রে কমন এটা বার্ড, ঠিক আছে। যদি বলি আমি হচ্ছে বয়, যদি বলি হচ্ছে গার্ল, যে কোনো বয়, যে কোনো গার্ল, সব সারা দুনিয়ার যত বয় ছেলে আছে সবার ক্ষেত্রে বয় আপনি লিখতে পারবেন, যত মেয়ে আছে সবার ক্ষেত্রেই গার্ল লিখতে পারবেন, এটা কমন, সবার ক্ষেত্রে একটা কমন নাম। অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যেটা আপনি ধরা ছোঁয়া যায় না, হুইচ ইউ ক্যান নেভার টাচ অর ইউ ক্যান নেভার, ইউ হ্যাভ টু জাস্ট ফিল। যেমন ফর এক্সাম্পল ধরেন যে অনেস্টি, অনেস্টি সততা, অনেস্টি সততা তো আমরা এটা বুঝতে পারি যে সে হচ্ছে সৎ, তার মধ্যে অনেস্টি আছে, কিন্তু এই অনেস্টিটা আপনি এটা ফিল করতে পারবেন কিন্তু ধরতে পারবেন না। তো এগুলো হচ্ছে যেগুলো অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট বিষয় যেগুলো, যেগুলো আপনার মানে ইউ ক্যান নেভার টাচ অর ইউ ক্যান নেভার, ইউ হ্যাভ টু জাস্ট ফিল, যেগুলো হচ্ছে এই রকম যে নাউনগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা বস্তু বোঝাবে। ফর এক্সাম্পল মার্কার, দিস হোয়াইট বোর্ড, ব্ল্যাক পেন, যে কোনো কিছু অবজেক্ট, সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন, কোনো কিছু নাম, ঢাকা, চিটাগাং, খুলনা, রহিম, করিম, যে কোনো কিছুর নাম বোঝাবে। বুক মানে যে কোনো নাম বোঝাবে, ঠিক আছে, যে কোনো কিছুর নাম, সেই সবগুলো হচ্ছে প্রপার নাউন, কোনো কিছুর নাম। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে মাটন তাহলে কি? মাটন হচ্ছে এক ধরনের মাংস, সেটা কিসের মাংস? ভেড়ার মাংস, এটাকে বলা হয় মাটন। তাহলে যদি এখন প্রশ্ন হচ্ছে যদি থাকতো এরকম, the mutton of the sheep is very tasty, the mutton of the sheep is very tasty, অথবা the mutton of sheep, the mutton of sheep is very tasty। তাহলে ভেড়ার মাংস খুবই মজাদার, খুবই মজার, খেতে খুব ভালো লাগে, টেস্টি। এই শিপ দিয়ে কিন্তু সব শিপকে বোঝানো হচ্ছে, যে কোনো শিপ, বাংলাদেশের যে কোনো শিপ, যে কোনো ভেড়ায় মাংস হচ্ছে ভেরি টেস্টি। তাহলে এটা হচ্ছে আপনার কমন নাউন। আর মাটন হচ্ছে ম্যাটেরিয়াল, একটা বস্তু, একটা অবজেক্ট, একটা এরকম যদি বোঝায় যে কোনো বস্তু বা যে কোনো অবজেক্টের নাম, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো এটা ছিল 38 বিসিএসে, দুটা কোশ্চেন হয়েছে পার্সিভ স্পিচ থেকে। এরপরে আমরা এখন চলে যাব হচ্ছে 37 বিসিএস। 37 বিসিএসে আপনারা জানেন যে এখানে পার্সিভ স্পিচ থেকে দুটা কোশ্চেন হয়েছে। কোশ্চেনটা হচ্ছে ফ্রেলটি দাই নেম ইজ উইমেন। তো আসলে এখানে ফ্রেলটিটা আসলে কি? ফ্রেলটিটা এখানে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অর ভার্ব। এখানে ভার্ব হচ্ছে ইজ, সো এটা ভার্ব হবে না। দেখতেছেন যে দ্য ফ্রেলটি দাই নেম ইজ উইমেন, কোনো কাজ, কাজটা এখানে অক্সিলারি ভার্ব কাজ হিসেবে, মানে এটা মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এখানে হচ্ছে এটা ভার্ব। অ্যাডভার্ব, ভার্বটা কেমন? হি ওয়াক স্লোলি, কীভাবে হাঁটে? স্লোলি হাঁটে। তাহলে কাজের একটা কোয়ালিটি, কাজটা কেমন?
যখন কোনো ভার্বকে মডিফাই করবে সেটা হচ্ছে অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্ব না। এখানে ফেলটি কিন্তু ইজটাকে মডিফাই করতেছে না, ভার্বটাকে মডিফাই করতেছে না, সো এটা অ্যাডভার্ব হবে না। অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো কিছু কোয়ালিটি, যেমন হি ইজ এ গুড বয়, কেমন ছেলে, ভালো ছেলে। নাউনের কোয়ালিটি হলে সেটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ না। এখানে নাউনের উইমেনের কিন্তু কোনো কোয়ালিটি ফ্রেলটি না, এখানে বোঝাচ্ছে না, তাহলে এটা কি হবে না, অ্যাডজেক্টিভ হবে না। ফ্রেলটি, ফ্রেলটি হচ্ছে এখানে এটার মানে হচ্ছে উইকনেস ইন ক্যারেক্টার, কোয়ালিটির নাম। এখানে কোয়ালিটি বোঝালে হচ্ছে যদি বলতো যে হি ইজ এ গুড উইমেন, তাহলে গুডটা হলো একটা কোয়ালিটি, তাহলে হতো যেমন হি ইজ এ অনেস্ট ম্যান, তাহলে অনেস্টটা হচ্ছে একটা পুরুষটা, ম্যানটা কেমন, খুবই অনেস্ট, তাহলে ম্যানের কোয়ালিটি হচ্ছে অনেস্ট। যেমন লিখে দিচ্ছি আমি, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তাহলে ম্যানটা কেমন, খুবই অনেস্ট, ম্যানটা কেমন, খুবই অনেস্ট, তাহলে এটা কোয়ালিটি। আর যদি বলে অনেস্টি, অনেস্টি হচ্ছে কোয়ালিটির নাম, কোনো কোয়ালিটির নাম বোঝালে সেটা হবে নাউন। যেমন অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু, অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু, তাহলে এটা হচ্ছে কোয়ালিটির নাম, কোয়ালিটির নাম বোঝালে সেটা হবে নাউন। ঠিক এইখানে ফ্রেলটি, এটা হচ্ছে উইকনেস ইন ক্যারেক্টার, ক্যারেক্টারের মধ্যে দুর্বলতা। শেক্সপিয়ারের একটা কবিতা, শেক্সপিয়ারের একটা লাইন, তার প্লেয়ের একটা লাইন, ফ্রেলটি দ্য নেম ইজ উইমেন, তো এখানে এটা হচ্ছে কোয়ালিটির নাম, উইকনেস ইন ক্যারেক্টার, সো এটা হচ্ছে নাউন। এরকম আরেকটা কোশ্চেন এখানে আসছে 37 BCS, সেটা হচ্ছে দ্য মাদার স্যাট ভিজিল্যান্টলি বিসাইড দ্য সিক বেবি, এটা হচ্ছে আরেকটা কোশ্চেন। কোশ্চেনটা ছিল দ্য মাদার স্যাট vigilantly beside the sick baby, এখানে ভিজিল্যান্টলি মানেটা কি, এটা কি হচ্ছে অ্যাডভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, নাকি হচ্ছে প্রিপোজিশন না কনজাংশন, সেরকম প্রশ্ন। তাহলে ভিজিল্যান্টলি এটা আসলে কি, দেখুন এখানে কিন্তু কাজ, মা বসে রইল, ভিজিল্যান্টলি মানে হচ্ছে উইদাউট এনি স্লিপ, কোনো কিছু পাহারা দেওয়া, কোনো কিছু প্রোটেক্ট করা, কোনো কিছু গার্ড করা, গার্ড উইদাউট এনি স্লিপ আর উইদাউট এনি স্লিপিং। তাহলে হচ্ছে যখন আপনি রাত জেগে পাহারা দেওয়া, এটাকে বলা হয় ভিজিল্যান্ট। আর অ্যাডভার্ব, এখন আমরা দেখবো এটা কি, আর অ্যাডভার্ব নাকি নাউন নাকি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ না প্রিপোজিশন, কোনো নাম না, কোনো কিছুর নামকে বোঝাচ্ছে না, এটা হচ্ছে নাউন হবে না, অ্যাডজেক্টিভ। যদি বলতাম যে দ্য সিক বেবি, সিক থাকতো, বয়টা কেমন, সিক বেবি, বেবিটা কেমন, সিক বেবি, তাহলে এটা হতো অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু ভিজিল্যান্টলি দ্বারা এরকম কোনো কিছু বোঝাচ্ছে না, মাকে বোঝাচ্ছে না, মায়ের কোয়ালিটি বোঝাচ্ছে না, এটা হবে না, এটা অ্যাডজেক্টিভ হবে না। প্রিপোজিশন তো আপনারা জানেন, এটা প্রিপোজিশনের প্রশ্নই আসে না, টু, ফ্রম বা এগুলো নাই। অ্যাডভার্ব, দেখেন মা বসে আছে, কে বসে আছে, ভিজিল্যান্টলি, সন্তানের পাশে, তার অসুস্থ সন্তানের পাশে সারা রাত ধরে বসে আছে নির্গমভাবে, তাহলে এই ভিজিল্যান্টলি মানে হচ্ছে নির্গমভাবে সতর্কতার সাথে পাহারা দেওয়া, লক্ষ্য করা, অবজার্ভ করা, তাহলে এটা হচ্ছে এক ধরনের কাজটা বোঝাচ্ছে, বসে থাকার কেমন, ভিজিল্যান্টলি। আরেকটা বিষয় হচ্ছে মানে ম্যাক্সিমাম ওয়ার্ডের ক্ষেত্রে যদি লাস্টে LY থাকে, ওয়াই থাকে, তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। অনেক সময় এটা হয়, যেমন স্লোলি, তাহলে অ্যাডভার্ব, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে অ্যাডভার্বের ক্ষেত্রে লাস্টে ওয়াই থাকে, স্লোলি, ভিজিল্যান্টলি, ওয়ান্ডারফুলি, এগুলো হচ্ছে অ্যাডভার্বের কাজ করে। তো এই ছিল 37 BCS এর কোশ্চেন অ্যানালাইসিস, পার্সিভ স্পিচ। এবং এর আগে আমরা এর আগে যে আমরা বললাম যে 36, 38, তারপরে হচ্ছে
40 কী প্রশ্ন হয়েছে এখান থেকে, পার্সিভ স্পিচ থেকে এটা আপনার একটা আইডিয়া হলো যে কী ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে, যাতে করে আপনারা এখন একটা প্রিপারেশন নিতে পারেন ভালোভাবে, যে কী আপনি পড়তে হবে সেটা নিয়ে একটা ডিসকাস হলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কী কী পড়া উচিত এবং কী কী পড়লে আপনাদের পরীক্ষাতে বেটার একটা মার্ক ক্যারি করতে পারবেন। তো নেক্সট ক্লাসে আমরা অন্যান্য বিষয়ে আলোচনা করবো এই অ্যাজেকটিভের মানে পার্টস অফ স্পিচের যে বিভিন্ন অ্যাজেকটিভ, নাউন, প্রোনাউন, অ্যাজেকটিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন সেগুলো নিয়ে আলোচনা হবে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। তো নেক্সট ক্লাস দেখা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।